সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব সুখবর আওয়ামী লীগের, শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই। আন্তর্জাতিক সহযোগিতায় ক্ষমতা ফিরে পাচ্ছে হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ, সেনাপ্রধানের নির্দেশে তারিকের পদত্যাগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জ্বালানি সংকট, পরিবহন খাতে আগুন আর বিএনপির নির্লজ্জ ব্যর্থতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পেট্রোলের রং মিশিয়ে নকল অকটেন 2000 লিটার জ্বালানি উদ্ধার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপি জনগণের শক্তিতে নয় বরং কারচুপিতে বিশ্বাসী, মোহাম্মদ মুবারক হোসাইন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে গণবিরোধী বিল পাশ করার তীব্র প্রতিবাদ, দফায় দফায় উত্তপ্ত সংসদ, ওয়াকআউট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভারতীয় ঠাসিয়ারগুলিতে বাংলাদেশি যুবক নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানের এক ধাক্কায় ডলারের রেকর্ড পতন, উঠছে চীনের ইউয়ান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন অকার্যকর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবল ইসরায়েলের সঙ্গে আলোচনা, লেবানন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের জন্য সুখবর, দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ বয়ে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসিত থেকেও শেষ চাল নিজের হাতে রেখেছেন। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আন্তর্জাতিক সহযোগিতায়, বিশেষ করে ভারতের কৌশলগত সমর্থন এবং অন্যান্য দেশের নীরব সম্মতিতে শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসছেন। তারেক রহমানের বিএনপি সরকারের দিন শেষ হতে চলেছে বলে দলীয় নেতারা দাবি করছেন। হাসিনার ঘনিষ্ঠ সূত্র বলছে তিনি দিল্লিতে অবস্থান করে আন্তর্জাতিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ করছেন। গত কয়েক সপ্তাহে ভারতের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ হয়েছে। একাধিক বৈঠকে আলোচনা হয়েছে যে বর্তমান সরকারের অর্থনৈতিক ব্যর্থতা, জুলাই সনদ বাতিল এবং আওয়ামী লীগের চূড়ান্ত নিষিদ্ধকরণের মতো পদক্ষেপ দেশকে অস্থির করে তুলেছে। এই পরিস্থিতিতে হাসিনার প্রত্যাবর্তনই একমাত্র স্থিতিশীল সমাধান বলে আন্তর্জাতিক মহল মনে করছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, নেত্রী শেখ হাসিনা কখনো হাল ছাড়েননি। তিনি বলেছেন, শেষ চাল আমার হাতেই, আন্তর্জাতিক সহযোগিতায় আমরা ক্ষমতায় ফিরব। তিনি আরও জানান, হাসিনার সাম্প্রতিক অডিও বার্তায় নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন। সময় এসেছে, জনগণের দাবিতে এবং আন্তর্জাতিক সমর্থনে আমরা ফিরে আসব। দলীয় সূত্র জানায়, হাসিনা ভারতের পাশাপাশি অন্যান্য বন্ধু দেশের সঙ্গেও যোগাযোগ রাখছেন। তারা মনে করেন তারেক সরকারের অধীনে দেশের অর্থনীতি ধ্বংসের দিকে যাচ্ছে, আইন শৃঙ্খলা অবনতি হয়েছে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরমে পৌঁছেছে। এই অস্থিরতা প্রতিবেশী দেশগুলোর জন্যও ঝুঁকিপূর্ণ। তাই হাসিনার অভিজ্ঞ নেতৃত্বে ক্ষমতা হস্তান্তরের আলোচনা চলছে। কূটনৈতিক সূত্র বলছে, ভারত সবসময় হাসিনাকে সমর্থন করে এসেছে। তারেক সরকার ক্ষমতায় আসার পরও দিল্লি হাসিনাকে এক্সট্রাডিশন করেনি। সাম্প্রতিক দিনগুলোতে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ আলোচনা হয়েছে। একটি সূত্র দাবি করেছে, আন্তর্জাতিক সম্প্রদায় চায় না বাংলাদেশ অস্থির থাকুক, হাসিনার ফেরা স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, এটা সুখবর, নেত্রী শেষ চাল নিজের হাতে রেখেছেন। আন্তর্জাতিক সহযোগিতায় আমরা ক্ষমতায় ফিরব। তারেকের দখলদার সরকারের দিন ফুরিয়ে এসেছে। হাসিনার এই ইঙ্গিতে দলের নেতাকর্মীরা নতুন উদ্দীপনা পেয়েছেন। গত কয়েকদিনে ঢাকা সহ বিভিন্ন জেলায় ছোট ছোট সমাবেশ ও প্রস্তুতি সভা হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনগুলো বলছে, নেত্রীর ডাকে আমরা প্রস্তুত। আন্তর্জাতিক সমর্থন নিয়ে হাসিনা ফিরলে দেশ আবার উন্নয়নের পথে ফিরবে। তবে দলের কিছু নেতা সতর্ক করে দিয়ে বলছেন, আন্দোলন শান্তিপূর্ণ রাখতে হবে। তারা মনে করেন আন্তর্জাতিক চাপ এবং জনগণের সমর্থনই হাসিনার ক্ষমতায় ফেরার পথ সুগম করবে। বিএনপি নেতৃত্বাধীন সরকার এই খবরকে ভিত্তিহীন গুজব ও প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দফতর থেকে বলা হয়েছে, সরকার জনগণের ভোটে নির্বাচিত। হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড সহ একাধিক রায় রয়েছে। কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র সফল হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ। যারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন এখনও আইনি ও রাজনৈতিক
রাজনৈতিকভাবে জটিল। আওয়ামী লীগকে চূড়ান্ত নিষিদ্ধ করা হয়েছে, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তবে আন্তর্জাতিক চাপ এবং ভারতের ভূমিকা যদি সক্রিয় হয় তাহলে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। একজন বিশ্লেষক বলেন, হাসিনা যদি শেষ চাল খেলেন তাহলে দেশে নতুন করে আন্দোলন শুরু হতে পারে, কিন্তু সেনাবাহিনী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান কি হয় সেটাই নির্ধারক। আওয়ামী লীগের জন্য এটা সত্যিই সুখবর। শেখ হাসিনা শেষ চাল নিজের হাতে রেখে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষমতা ফিরে পাওয়ার পথ তৈরি করছেন। এখন দেখার বিষয় এই চাল কতটা সফল হয় এবং দেশের রাজনীতিতে কি নতুন মোড় আসে। দেশবাসী উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষায় রয়েছে পরবর্তী ঘটনা প্রবাহের। রাজনীতিতে নতুন করে বড় ধরনের তোলপাড় শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সূত্রমতে এই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট, অর্থনৈতিক অস্থিরতা এবং ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করছেন, বৈঠকে আমেরিকা স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে বাংলাদেশ এখন আমেরিকার নিয়ন্ত্রণে আসছে। আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি তারেক রহমানের সরকারকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এই খবর ফাঁস হওয়ার পর দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, বৈঠকটি হয়েছে আর্মি হেডকোয়ার্টার্সে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাতের নামে এসেছিলেন, কিন্তু আলোচনা ছিল অনেক গভীর। সূত্র বলছে, রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ, অর্থনীতি ধ্বংসের দিকে, রাজপথ উত্তাল, জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। আমেরিকা চায় স্থিতিশীলতা। জেনারেল ওয়াকারুজ্জামান নাকি জবাব দেন যে সেনাবাহিনী দেশের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। আলোচনায় তারেক রহমানের সরকারের দখলদারি এবং জুলাই সনদ বাতিলের মতো সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়। সূত্রের দাবি, সেনাপ্রধান স্পষ্ট নির্দেশ দিয়েছেন, তারেককে পদত্যাগ করতে হবে, সাংবিধানিক পথে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হবে। এই বৈঠকের পর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন নেতা বলেন, আমেরিকা এখন সরাসরি হস্তক্ষেপ করছে। সেনাপ্রধানের নির্দেশে তারেক রহমানের পতন অনিবার্য। জননেত্রী শেখ হাসিনা শীঘ্রই ক্ষমতায় ফিরবেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করছেন, এই বৈঠক প্রমাণ করে যে বাংলাদেশ এখন আমেরিকার নিয়ন্ত্রণে চলে এসেছে। তারা বলছেন, যুক্তরাষ্ট্র চায় না তারেক সরকার ক্ষমতায় থাকুক, কারণ তারেক সরকার জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বিসর্জন দিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং দেশকে অস্থির করে তুলেছে। একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হচ্ছে, মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে সব পরিষ্কার, সেনাপ্রধান এখন আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে তারেককে সরাচ্ছেন, হাসিনা কামব্যাক অনিবার্য। সূত্রমতে, বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্ট করে বলেছেন যে সেনাবাহিনী আর তারেক সরকারের পাশে থাকবে না। তিনি নাকি নির্দেশ দিয়েছেন, তারেক রহমানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, অন্যথায় সেনাবাহিনী সাংবিধানিকভাবে হস্তক্ষেপ করবে। এই খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির অভ্যন্তরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারেক রহমানের ঘনিষ্ঠ নেতারা এখন জরুরি বৈঠক করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা, সেনাপ্রধান কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবেন না, সরকার জনগণের ভোটে নির্বাচিত। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হন, কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক ব্যর্থতা, জুলাই সনদ বাতিল এবং আওয়ামী লীগকে চূড়ান্ত নিষিদ্ধ করার অভিযোগ উঠছে। আওয়ামী লীগের পক্ষ থেকে টানা বিক্ষোভ চলছে। সেনাপ্রধানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর এবং রাষ্ট্রদূতের বৈঠককে অনেকে কৌশলগত বলে মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এবং সেনাবাহিনীর সম্মিলিত চাপে তারেক সরকার টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। একজন বিশ্লেষক বলেন, যদি সেনাপ্রধান সত্যিই তারেকের পদত্যাগ চান তাহলে খুব শীঘ্রই বড় পরিবর্তন আসবে, হাসিনার প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে। বিএনপি সমর্থকরা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন, এটা বিদেশি ষড়যন্ত্র, জনগণের ভোটের অপমান। সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় এনেছে। আমেরিকার নিয়ন্ত্রণ এবং সেনাপ্রধানের নির্দেশে তারেক রহমানের পদত্যাগের খবর যদি সত্যি হয় তাহলে দেশের ক্ষমতার সমীকরণ পুরোপুরি বদলে যাবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা বলে অনেকে মনে করছেন। দেশবাসী এখন উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষায় রয়েছে পরবর্তী 48 ঘণ্টায় কী ঘটে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। জ্বালানি সংকট, পরিবহন খাতে আগুন আর বিএনপির নির্লজ্জ ব্যর্থতা। ফেব্রুয়ারির সেই তথাকথিত নির্বাচন কে কতটা মনে রেখেছেন জানি না, তবে সেই ভোটের ফলাফল এখন ঠিকই টের পাচ্ছেন দেশের মানুষ। প্রতিদিন বাজারে গিয়ে, ট্রাক ভাড়ার হিসাব মেলাতে গিয়ে, পাম্পে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে বিএনপি ক্ষমতায় এসেছে আর দেশ ডুবছে জ্বালানি সংকটের অন্ধকারে।
চট্টগ্রাম থেকে বেনাপোল, খুলনা থেকে উত্তরাঞ্চল সব রুটেই ট্রাক ভাড়া ১ লাফে ২০ থেকে ৩০% বেড়ে গেছে। বগুড়া থেকে চট্টগ্রামে মরিচ পাঠাতে আগে যেখানে ২৮,০০০ টাকা লাগত, এখন সেটা ৩৫ থেকে ৩৭,০০০-এ ঠেকেছে। রংপুর থেকে ঢাকায় মুরগি আনতে আগে ১৮-১৯,০০০ লাগত, এখন ২১,০০০। তরমুজের একটা ট্রাক ২০,০০০-এ পাওয়া যেত, এখন ২৫,০০০-এর নিচে কেউ মুখ খুলছে না। এই বাড়তি খরচের পুরোটাই শেষ পর্যন্ত চাপিয়ে দেওয়া হচ্ছে সাধারণ ক্রেতার ঘাড়ে। এটা কোনো বাজারের স্বাভাবিক উত্থান পতন না, এটা সরকারের সরাসরি ব্যর্থতার ফলাফল। চট্টগ্রামের দিকে পাকানো যাক। দেশের জ্বালানি সরবরাহের মূল কেন্দ্র এই বন্দরনগরী, আর এখানে এপ্রিল মাসেও ফিলিং স্টেশনগুলোতে রেশনিং চলছে। বিপিসি বলছে সরবরাহ ঠিকঠাক আছে, আর পাম্প মালিকরা বলছেন সরবরাহ অনিয়মিত এবং অপর্যাপ্ত। ব্যক্তিগত গাড়িতে ২,০০০ টাকা সীমা, মোটরসাইকেলে ৫০০ টাকা। অ্যাপোলো ফিলিং স্টেশন পুরো বন্ধ। এটা কোনো উন্নতির চিত্র? আর ৯ নম্বর পদ্মা মেঘনা যমুনা ঘাটের কথা কেউ বলছে না কেন? সেখানে প্রতিদিন ৫০,০০০ লিটার পর্যন্ত তেল অবৈধভাবে হাতবদল হচ্ছে বলে যে খবর আসছে, সেটা কি নিছক গুজব? পাচারের এই বিশাল চক্র সক্রিয় থাকলে বাজারে সংকট তৈরি হবেই। আর সরকার যদি এই সিন্ডিকেটের দিকে চোখ বন্ধ করে বসে থাকে, তাহলে ধরে নেওয়া ছাড়া উপায় কি যে এই চক্রের সাথে তাদের কোথাও না কোথাও একটা সম্পর্ক আছে? বিএনপি এই দেশে নতুন কিছু করছে না। সেনা ছাউনিতে জন্ম নেওয়া এই দলটির ইতিহাস ঘাটলে দেখা যাবে, প্রতিবার ক্ষমতায় আসার পর সিন্ডিকেট পলিটিক্স, বেশি শক্তি আর সাধারণ মানুষের পকেট কাটা এই ৩টে জিনিস হাতে হাত ধরে চলে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। যে নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি, জনগণ ঘর থেকে বের হয়নি, সেই ভোটের জোরে বসা সরকারের কাছে জবাবদিহিতার প্রত্যাশা করাটাও এক ধরনের বোকামি। কিন্তু মানুষ তো বোকা না। বাজারে গেলে বোঝা যায়, পাম্পে গেলে বোঝা যায়, ট্রাকওয়ালাকে জিজ্ঞেস করলে বোঝা যায়। আলু পরিবহনের মৌসুমে বগুড়ার হিমাগারে গাড়ি আটকে আছে। মুরগি ঢাকায় আসছে বাড়তি ভাড়ায়। চালের ট্রাক চালু হচ্ছে ৪,০০০ টাকা বেশি গুণে। এর মানে হলো আপনি যা খাচ্ছেন সেটার দাম আরও বাড়বে। এই বাড়তি দামের প্রতিটা টাকা যাচ্ছে কোথায় সেটা নিয়ে সরকার নীরব, কারণ উত্তরটা তাদের জন্য অস্বস্তিকর। বিএনপির মন্ত্রিপরিষদ এই মুহূর্তে কি করছে? সংকট স্বীকার করছে না, সমাধানের রাস্তা দেখাচ্ছে না, সিন্ডিকেট ভাঙছে না, শুধু বিবৃতি দিচ্ছে। আর বিপিসির মুখপত্ররা বলে যাচ্ছেন সরবরাহ স্বাভাবিক, যেন একটা মন্ত্র। কিন্তু মাঠের বাস্তবতা বলছে উল্টো কথা। চট্টগ্রামের পাম্প মালিকরা বলছেন উল্টো কথা, চালক আবুল কাসেম বলছেন উল্টো কথা। সরকার বদলায়, কিন্তু গরিব মানুষের কষ্ট বদলায় না। বিএনপি এই দেশে শুধু একটা জিনিস প্রমাণ করতে পারে বারবার, যে তারা সাধারণ মানুষের জীবনের দায় নেওয়ার জন্য ক্ষমতায় আসেনি। এদিকে পেট্রোলের রং মিশিয়ে নকল অকটেন ২,০০০ লিটার জ্বালানি উদ্ধার। মৌলভীবাজারের জুড়ি ও বড়লেখা উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মোট ২,১২৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালে পেট্রোলের রং পরিবর্তন করে নকল অকটেন তৈরি করার তথ্যও পাওয়া গেছে, যা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বুধবার মধ্যরাতে জুড়ি উপজেলার সমাই বাজারের মেসার্স ইউনিক ট্রেডার্স প্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি সাবরিনা আক্তার। প্রশাসন সূত্রে জানা যায়, প্রথমে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তেল মজুদের বিষয়টি অস্বীকার করলেও তল্লাশিতে ৬০০ লিটার ডিজেল, ৭৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। একই সঙ্গে পেট্রোলের রং পরিবর্তনের কাজে ব্যবহৃত উপকরণও জব্দ করা হয়। অবৈধ মজুদ ও জালিয়াতির অভিযোগে প্রতিষ্ঠানের মালিক ফখরুল ইসলামের বিরুদ্ধে জুড়ি থানায় নিয়মিত মামলা করা হয়েছে। অন্যদিকে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর বাজারের নাফিস ভ্যারাইটি স্টোরে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দোকানটি থেকে ৭২৫ লিটার অবৈধ মজুদ ডিজেল জব্দ করা হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দোকান মালিককে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। জব্দ তেল বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জুরির ইউএনও ভারপ্রাপ্ত সাবরিনা আক্তার জানান, কৃত্রিম সংকট তৈরি ও জালিয়াতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি সাবরিনা আক্তার। প্রশাসন সূত্রে জানা যায়, প্রথমে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তেল মজুদের বিষয়টি অস্বীকার করলেও তল্লাশিতে ৬০০ লিটার ডিজেল, ৭৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। একই সঙ্গে পেট্রোলের রং পরিবর্তনের কাজে ব্যবহৃত উপকরণও জব্দ করা হয়।
অবৈধ মজুদ ও জালিয়াতির অভিযোগে প্রতিষ্ঠানের মালিক ফখরুল ইসলামের বিরুদ্ধে জুরি থানায় নিয়মিত মামলা করা হয়েছে। অন্যদিকে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর বাজারের নাফিস ভ্যারাইটি স্টোরে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দোকানটি থেকে ৭২৫ লিটার অবৈধ মজুদ ডিজেল জব্দ করা হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দোকান মালিককে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। জব্দ তেল বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জুরির ইউএনও ভারপ্রাপ্ত সাবরিনা আক্তার জানান, কৃত্রিম সংকট তৈরি ও জালিয়াতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও জানিয়ে দেব, বিএনপি জনগণের শক্তিতে নয় বরং কারচুপিতে বিশ্বাসী। মোহাম্মদ মোবারক হোসাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন বলেছেন, গণভোটের ৭০% রায়কে অস্বীকার করে বিএনপি প্রমাণ করেছে তারা জনগণের শক্তিতে নয় বরং কারচুপিতে বিশ্বাসী। জনগণের ম্যান্ডেট উপেক্ষা করার এই অপচেষ্টা চরম নিন্দনীয়। আজ শুক্রবার বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মোবারক হোসাইন বলেন, জুলাই বিপ্লবে ১৪ শতাধিক মানুষ শাহাদাত বরণ করেছেন, কিন্তু তাদের সঠিক তালিকা ও যথাযথ উদ্যোগ এখনও দৃশ্যমান নয়। অন্তর্বর্তীকালীন সরকার নানা দাবি করলেও বাস্তবেই শহীদ পরিবারদের জন্য উল্লেখযোগ্য কিছুই করা হয়নি। তিনি দাবি করেন, ডাক্তার শফিকুর রহমান শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন এবং আহত পঙ্গুদের নিয়েও কাজ করছেন। তিনি আরও বলেন, আমরা শহীদদের স্মরণে স্মরণিকা তৈরি করেছি। যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগ জাতির কাছে তুলে ধরা আমাদের অঙ্গীকার। তিনি অভিযোগ করেন, গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলেও সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলো তাদের অবস্থান থেকে সরে গেছে, যা জনগণের সাথে প্রতারণার শামিল। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে দল জনগণকে সাথে নিয়ে দাবি আদায়ে রাজপথে নামবে। ওয়ার্ড সভাপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, নৈতিকভাবে দৃঢ় নেতৃত্ব গড়ে তোলা জরুরি। একজন দায়িত্বশীল ব্যক্তি যদি নৈতিকভাবে দুর্বল হন তবে তা সমাজে অস্থিরতা ও অন্যায় বাড়িয়ে দেয়। তাই সত্যনিষ্ঠবাদ দফায় দফায় উত্তপ্ত সংসদ ওয়াকআউট। বিচার বিভাগের স্বাধীনতার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের জন্য জারি করা অধ্যাদেশসহ কয়েকটি অধ্যাদেশ বাতিল করা সংক্রান্ত বিলের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল। এসব বিলের উপর আলোচনায় দফায় দফায় উত্তপ্ত হয়েছে সংসদ। যুক্তি ও পাল্টা যুক্তি তুলে ধরা হয়েছে। বিরোধী দলের আপত্তি সত্ত্বেও রহিতকরণ বিলগুলো জনমত যাচাইয়ের জন্য গ্রহণ না করে পাস করার প্রতিবাদে বিকেলে সংসদ থেকে ঘোষণা দিয়ে ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা। এর আগে অধ্যাদেশ রহিতকরণ সকল বিলেই বিরোধী দলের পক্ষ থেকে আপত্তি দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের বিরতির পর স্থানীয় সরকার সংক্রান্ত বিল পাসের পর সংসদ থেকে ওয়াকআউট করেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা। বিরোধী দলীয় নেতা বলেন, দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে আমরা তার দায় দিতে চাই না, তাই সংসদ থেকে ওয়াকআউট করছি। তার নেতৃত্বে জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন থেকে বের হয়ে যান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ কিছু বলার জন্য দাঁড়ালে ডেপুটি স্পিকার ফ্লোর দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ধন্যবাদ জানানোর জন্য উঠছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং সব রিডিংয়ে ওনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। সমস্ত প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পর তারা আবার অংশগ্রহণ করবেন। মাগরিব নামাজের পর শুরু হওয়া অধিবেশনে ফের যোগ দেয় বিরোধী দলের সংসদ সদস্যরা। অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, ওয়াকআউট করা অপরাধ কিনা।
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে বিরোধী দলের প্রতিবাদ বিরোধী দলের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন বলেন এই বিলটি এখনও পাস হয়নি বিবেচনার জন্য উঠেছে এখনও আমাদের নিম্ন আদালত উচ্চ আদালতের অধীনে স্বাধীন বিচার বিভাগ হিসেবে কাজ করছে তারপরও আমরা দেখেছি নিম্ন আদালতের বিচারকরা যখন স্বাধীন বিচার বিভাগের পক্ষে অবস্থান নিয়েছে আইন মন্ত্রণালয় থেকে তাদেরকে শোকজ করা হয়েছে তারা আইন মন্ত্রণালয়ের আন্ডালে ম্যাজিস্ট্রেটকে নিম্ন আদালতকে নেওয়ার আগেই যদি এই আচরণ প্রকাশ করতে পারে আমরা দেখেছি সেই ফ্যাসিবাদী আমলে কি হয়েছে অতীতে কি হয়েছে আরও জানিয়ে দেব ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্ত এলাকায় ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বৃহস্পতিবার ৯ এপ্রিল রাত আনুমানিক ৮:৩০টার দিকে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় কোম্পানিগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার ৩ যুবক সালেহ আহমেদ জয়ধর ৩০ সুমন মিয়া ২৫ ও মাসুম আহমদ ২০ মাদকের চালান আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন তারা সীমান্তবর্তী চনকেট ও মার্কানের বাগান সংলগ্ন এলাকায় অবস্থান নেন এ সময় খাসিয়াদের সুপারি বাগানে অবস্থানকালে তাদের চোর সন্দেহে স্থানীয় ভারতীয় খাসিয়ারা ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন পরে তার সঙ্গে থাকা অপর ২ জন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন নিহতসহ ৩ জনই পূর্বে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে এদিকে ইরানের এক ধাক্কায় ডলারের রেকর্ড পতন উড়ছে চীনের ইউয়ান দীর্ঘ উত্তেজনার পর বৈশ্বিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের একাধিপত্যে বড় ধরনের ধস নেমেছে গত জানুয়ারি মাসের পর চলতি সপ্তাহে ডলারের মান সবচেয়ে বেশি হ্রাসের রেকর্ড তৈরি হয়েছে বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের যুদ্ধবিরতি অব্যাহত থাকা এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ পুনরায় স্বাভাবিক হওয়ার আশায় বিনিয়োগকারীরা এখন মার্কিন মুদ্রার চেয়ে অন্যান্য বৈশ্বিক মুদ্রার ওপর বেশি আস্থা রাখছেন বর্তমান পরিস্থিতিতে বাজার সংশ্লিষ্টদের সবার নজর এখন পাকিস্তানের ইসলামাবাদের দিকে যেখানে ইরান ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে গত মার্চ মাসে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জেরে তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল এই আলোচনার মাধ্যমে তার স্থায়ী সমাধানের পথ খুঁজছে বিশ্ব গত মাসে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের সময় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে ডলারের দিকে ঝুঁকেছিলেন যার ফলে মার্কিন মুদ্রার মান অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল তবে চলতি সপ্তাহে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে চিত্রটি সম্পূর্ণ বদলে গেছে আরও জানিয়ে দেব ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন অকার্যকর ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত অন্তত ১ ডজন মার্কিন সামরিক ঘাঁটি ইরানের পাল্টা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক একদল বিশেষজ্ঞ বৃহস্পতিবার ৯ এপ্রিল ওয়াশিংটনে আয়োজিত এক সম্মেলনে জানিয়েছেন এই ঘাঁটিগুলোর বর্তমান অবস্থা এতটাই নাজুক যে এগুলো এখন উপকারের চেয়ে ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রজেক্ট অন মিডল ইস্ট পলিটিক্যাল সায়েন্সের পরিচালক মার্ক লিঞ্চ জানান গত ১ মাসে ইরান কার্যত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ভৌত কাঠামোকে অকেজো করে দিয়েছে গত মাসে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও এই ঘাঁটিগুলোকে বসবাসের অনুপযোগী হিসেবে বর্ণনা করা হয়েছিল যদিও ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির এই বিশালত্বের কথা স্বীকার করেনি বিশেষজ্ঞদের মতে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরটি বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে এবং সেখান থেকে কার্যক্রম পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে প্রায় ৯,০০০ সামরিক কর্মকর্তার আবাসস্থল এই নৌঘাঁটিটি ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলগত অবস্থা ধসে পড়েছে লিঞ্চের মতে বাহরাইনে পুনরায় পঞ্চম নৌবহর ফিরিয়ে আনা এখন প্রায় অসম্ভব এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে চিরাচরিত প্রভাব ছিল তার বিকল্প
এদিকে যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবল ইসরায়েলের সঙ্গে আলোচনা লেবানন। যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবল ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে লেবানন। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন। যুদ্ধবিরতি কার্যকর হলে এবং শুধু ওই অবস্থাতেই আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবে লেবানন। তবে বৈঠকের দিন ও সময় এখনও নির্ধারণ করা হয়নি। লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা একেবারে নজিরবিহীন নয়, তবে তা খুবই বিরল। সাধারণত দুই দেশ যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ করে থাকে। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই আলোচনার উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছিল, যেখানে এর আগে যুক্তরাষ্ট্রের দূতরা উভয় পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা পরিচালনা করেছেন। উল্লেখ্য, ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে অভিযান চালিয়েই যাচ্ছে ইসরায়েল। ইরান এটাকেই যুদ্ধবিরতি লঙ্ঘন বলে দাবি করলেও ইসরায়েল আরও জানিয়ে দেব, ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন অকার্যকর। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত অন্তত ১ ডজন মার্কিন সামরিক ঘাঁটি ইরানের পাল্টা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক একদল বিশেষজ্ঞ বৃহস্পতিবার ৯ এপ্রিল ওয়াশিংটনে আয়োজিত এক সম্মেলনে জানিয়েছেন, এই ঘাঁটিগুলোর বর্তমান অবস্থা এতটাই নাজুক যে এগুলো এখন উপকারের চেয়ে ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রজেক্ট অন মিডল ইস্ট পলিটিক্যাল সায়েন্সের পরিচালক মার্ক লিঞ্চ জানান, গত ১ মাসে ইরান কার্যত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ভৌত কাঠামোকে অকেজো করে দিয়েছে। গত মাসে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও এই ঘাঁটিগুলোকে বসবাসের অনুপযোগী হিসেবে বর্ণনা করা হয়েছিল, যদিও ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির এই বিশালত্বের কথা স্বীকার করেনি। বিশেষজ্ঞদের মতে বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরটি বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে এবং সেখান থেকে কার্যক্রম পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রায় ৯,০০০ সামরিক কর্মকর্তার আবাসস্থল এই নৌঘাঁটিটি ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলগত অবস্থা ধসে পড়েছে। লিঞ্চের মতে বাহরাইনে পুনরায় ৫ম নৌবহর ফিরিয়ে আনা এখন প্রায় অসম্ভব এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে চিরাচরিত প্রভাব ছিল তার বিকল্প কোনো পথ এখনও ওয়াশিংটনের সামনে নেই। উল্লেখ্য যে এই অঞ্চলে বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার ও ওমান সহ বিভিন্ন দেশে মোট ১৯টি ঘোষিত মার্কিন সামরিক সাইট হয়েছে, যেখানে প্রায় ৫০,০০০ সৈন্য মোতায়েন ছিল। ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের পর তেলের বিনিময়ে নিরাপত্তার যে লেনদেন ভিত্তিক সম্পর্ক যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে গড়ে উঠেছিল, বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটে তা বড় ধরনের সংকটে পড়েছে। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর মিডল ইস্ট স্টাডিজের সহযোগী পরিচালক শানা আর মার্শাল জানান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা বা ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্কের প্রচার চালানো এখন উপকারের চেয়ে দায় হিসেবে বেশি দেখা দিচ্ছে। ইরানের হামলায় এই দেশগুলোর জ্বালানি উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া এবং বিমানবন্দর ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হওয়া প্রমাণ করে যে আমেরিকার নিরাপত্তা ছাতা এখন আর কার্যকর নয়। এর আগে ১৯৯৬ সালে সৌদি আরবের খোবার টাওয়ারে হামলা এবং ওসামা বিন লাদেনের ক্ষোভের মূলে এই মার্কিন ঘাঁটির উপস্থিতিই প্রধান কারণ ছিল। এদিকে কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি মনে করেন, চলতি সপ্তাহে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনার ওপর ইরানের হামলা বন্ধের বিষয়ে কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই। এই বিষয়টি দেশগুলোকে আশাহত করেছে এবং তারা নিজেদের বঞ্চিত বোধ করছে। পার্সি ব্যাখ্যা করেছেন, এই ঘাঁটিগুলো ইরানের হামলা ঠেকাতে সক্ষম হয়নি, বরং সেগুলো নিজেরাই হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা এখন ভেঙে পড়েছে এবং এর বিকল্প হিসেবে কিছু দেশ ইরানের সাথে সমঝোতায় পৌঁছাতে না পারলে ইসরায়েলের দিকে ঝুঁকে পড়তে পারে। আব্রাহাম অ্যাকর্ডের মতো কোনো মার্কিন ছাড় ছাড়াই দেশগুলো এখন নিজেদের টিকে থাকার স্বার্থে নতুন কোনো আঞ্চলিক জোটের কথা ভাবতে পারে।